কিন্তু এক তো ঘটেছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে। যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, তাদের ইস্যু হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করবো। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। 72 সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে। আপনি 72 থেকে 75 সালে দেখেন, এবং এরপরের সামরিক শাসন, নানা ফরম্যাটের শাসন আমরা দেখলাম, এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো, এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতায় কোনো না কোনো ফরম্যাটে কুক্ষিগত করার চেষ্টা করেছে, এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কূপ ঘটেছে। এবং কূপ ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না, সুতরাং আমাদেরকে ক্ষমতা টেকওভার করতে হবে, এটাই বলা হয়েছে। তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের একাকার আজকে আমাদেরকে একাকার ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বলে নাকি একাকার আসবে, কিন্তু একাকার তো ঘটেছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে। নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার না, বাংলাদেশের নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশ। এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে। এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাকে যদি মানুষ 50 বার ভোট দেয়, 50 বার ক্ষমতায় থাকে, কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের বাইরে ক্ষমতায় থাকতে পারবে না। একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে, আবার আনবে। এই ইঁদুর খেলার দরকার নেই, আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। এটাই মৌলিক সংস্কার। ফলে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, তাদের ইস্যু হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে। অর্থাৎ এনসিপি যে আজকে এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসেছেন, তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান। এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন, কিন্তু বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন। এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথা এসছে, মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে, দেখেন যখনই বাংলাদেশে 2/3 পেয়েছে কোনো দল, প্রলয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, মানে ডেভাস্টেটিং। আপনি 75 সালে 72 সালে সরকারের কাছে 2/3 আসন ছিল, তারা বাকশালে এনেছে বাংলাদেশ। আজকে বিএনপি 20 বছর তারা লেজিটিমেট কায়দায় জনগণ তাদের ভোট দিতে চায়, সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে, তো সেটার সুযোগ তো এই তাদের যে 4th সংশোধনী হলো, এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে। ফলে আমরা এই কারণে বিএনপিকে আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে। এই যে একচেটিয়া ক্ষমতা, এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে মানে একটা কি লেভেল করে তোলে, তাকে জোর করে টেনে নামানো ছাড়া, কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া, এর সাথে পরিণতি হওয়া ছাড়া, শেখ মুজিবের পরিণতি হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে না। এই জন্য এটা ওই দলের জন্য ভালো। বাংলাদেশের বড় বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে, যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এই দিকে অথবা ওই দিকে ঝুলে গেছে, এবং যার পেছনে আসলে জনগণের কোনো সম্মতি ছিল না, এগুলো তারা আসলে আমরা বলছি যে 2/3 জলে করছে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এটা আসলে এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে। কিভাবে? একদিকে আপনার কাছে 2/3 আসন আছে, অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে 70 অনুচ্ছেদ করে রেখেছেন, যার ফলে আপনার সংসদ সদস্যরা, দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে যেতে পারে না। একদিকে আপনার আনিত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে, হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই। অন্যদিকে আপনার আছে 2/3। এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে, দলের যিনি প্রধান। এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা, দলেরই অনেক এটার বিরুদ্ধে ছিলেন, অ্যামিকাস কিউরি এটার বিরুদ্ধে ছিলেন, তবু তিনি কিন্তু করে করতে পেরেছেন, কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন। এই যে নিজের ইচ্ছা হলে এমন সমস্ত রাষ্ট্রের ক্যারেক্টারটা বদলে দিতে পারে, এটা আটকাতে হবে। এই জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে, এখনই হতে হবে, এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে 2/3 জোরে করার সংশোধনী হচ্ছে আলাদা একটা ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন, এটা আমাদের আলোচকরা বলেছেন, এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে। আমরা এই জিনিস চাই না, এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। কিভাবে করবেন সেটা আলোচনা করেন, গণপরিষদ করে করবেন, গণভোট করে করবেন, নাকি জুলাই 4টা করার মধ্যে যদি অন্য কোনো ভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চাইছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে 3-4টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে, তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করবো।
এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকাল আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয় তবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমালি মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়, মানে বাংলাদেশ সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে, এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। সুতরাং এই যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। এইটুকু কাণ্ড জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা হচ্ছে আত্মঘাতী রাজনীতি। আমরা সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এটাই 24 গণ অভ্যুত্থানের পরে পিপলস ম্যান্ডেট। এই ম্যান্ডেটটাকে অবজ্ঞা করে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা সম্ভব হবে না।